আপনি বাংলাদেশের কোথাও একটা বড় বিল্ডিং উঠলে বলা হতো এটা তারেক রহমান সাহেব মালিক, কোথাও একটা ভালো হোটেল হলে বলা হতো এটা তারেক রহমান সাহেবের। এমন কিছু ছিল না যেটা তারেক রহমানকে নিয়ে বলা হতো না বাংলাদেশের। সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি পি নিউজের পর্দায়। আজ আমরা আবারও উপস্থিত হয়েছি আপনাদের সাথে আমাদের সমকালীন সংলাপ নিয়ে। আজকে আবারও আমরা রাজনীতি নিয়ে আলোচনা করব এবং আজ আমাদের ডাইসে এসে হাজির হয়েছেন 80 দশকের ছাত্র নেতা, চট্টগ্রামের অলিতে গলিতে যিনি ছাত্র নেতা হিসেবে ভূমিকা রেখেছেন, এখনো পর্যন্ত একজন রাজনীতিবিদ হিসেবে যিনি ভূমিকা রাখছেন, ফিরিঙ্গিবাজার থেকে সাবেক কাউন্সিলর পদপ্রার্থী, কোতোয়ালি থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বিগত বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির জনাব মোহাম্মদ হামিদ হোসাইন। আমি আজকে আমাদের এই ডাইসের মধ্যে আমন্ত্রণ জানাচ্ছি, একই সাথে স্বাগত জানাচ্ছি জনাব মোহাম্মদ হামিদ হোসেনকে, যিনি ছাত্র দল থেকে নিয়ে এ পর্যন্ত বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন। জনাব মোহাম্মদ হামিদ হোসেন, আপনি কেমন আছেন এবং কেমন অনুভব করছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আজ আপনি আমাদের এখানে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি, 5 আগস্টের পর রেজিম চেঞ্জ হয়েছে, বর্তমানে আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি, নতুন একটি বাংলাদেশে বস্তুত বসবাস করছি। কেমন অনুভব করছেন এবং আপনি ব্যক্তিগতভাবে নতুন বাংলাদেশ নিয়ে আপনার প্রত্যাশা কি এবং কেমন আপনি দেখছেন? আসলে গত 5ই আগস্ট বাংলাদেশে যেটা ঘটেছে সেটা প্রত্যাশিতও ছিল, কিন্তু এমন ভাবে এই বিপ্লবটা হয়েছে বা অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, মানুষের দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা এবং মানুষ যে দমবন্ধ একটা পরিবেশ ছিল, অগণতান্ত্রিক পরিবেশ ছিল, তাতে মুক্তির পর মানুষের প্রত্যাশার পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর এটা অনুধাবন করা উচিত, এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ভবিষ্যৎ যাতে একটি গণতান্ত্রিক এবং মানুষের আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করে, সেটাই প্রত্যাশিত আর কি। আমি নিজেও প্রত্যাশা করি, কারণ আমরা 80-র দশকে যখন এরশাদ বিরোধী আন্দোলন থেকে ছাত্র দলের রাজনীতি শুরু করেছি, তখনও আমাদের একটা প্রত্যাশা ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করা। দীর্ঘদিন আমরা রাজপথে সংগ্রাম করেছি এরশাদের বিরুদ্ধে, এরশাদকে হটিয়েছি। সত্যিকার অর্থে বাংলাদেশের গত 50 বছরে খুব অল্প সময়ের জন্য দেশের মানুষ গণতান্ত্রিক স্বাদ পেয়েছে। আমি মনে করি এবার যে সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগটাকে এদেশের প্রতিটা রাজনৈতিক দল সুন্দরভাবে কাজে লাগাবে এবং তারা অতীতের রাজনৈতিক দলের ভুল ত্রুটির কারণে দেশের যে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেরকম পরিস্থিতির দিকে তারা জনগণকে আর নিয়ে যাবে না। জনগণ তাদের প্রত্যাশিত দেশ, প্রত্যাশিত গণতন্ত্র, প্রত্যাশিত স্বাধীনতা ভোগ করবে, এটাই আমি আশা করি। বাংলাদেশের মানুষ তো মোটামুটি একটা বাইনারি পলিটিক্সে বিশ্বাসী। আসলে আওয়ামী লীগ এবং বিএনপি বৃহৎ একটি জনগোষ্ঠী। যদি আমি ক্ষেত্র বিশেষে ধরতে চাই, 90% জনগোষ্ঠী আওয়ামী লীগ এবং বিএনপিতেই আস্থা রাখেন। সেক্ষেত্রে যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে নেই, তো আওয়ামী লীগের জায়গাটা বিএনপি আসার অনেকটাই আসলে সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে 2001 থেকে বিএনপির গত শাসন আমলের বস্তুত বিশেষত 2001 থেকে 2006 পর্যন্ত সময়ে আমরা কিন্তু দেখতে পেয়েছি ঠিক যে কারণে আওয়ামী লীগকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে এক প্রকার, মানুষ বলছে কিংবা আপনারাও বলছেন যে স্বৈরাচারী ব্যবস্থা কায়েমের কারণে বিএনপি কে আপনারা বাধ্য করেছেন এক প্রকার দেশ থেকে চলে যাওয়ার জন্য। 2001 থেকে 6 পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু গণতান্ত্রিক সংস্কারের ব্যাপারে আপনারা বর্তমানে দাবি তুললেও তখন আপনাদেরও নির্বাচন কমিশন কিংবা প্রশাসনের স্বচ্ছতা বিষয়ে যথেষ্ট প্রশ্ন কিন্তু জনগণের মনে কিন্তু ছিল। তো বর্তমান সময়ে এসে আপনারা কিভাবে নিজেদের অবস্থানটা পরিষ্কার করবেন, মানুষের মনের যে আস্থা, সে আস্থাটা আপনারা ফিরিয়ে আনবেন? একটা কথা কি, গত 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সরকার পরিচালনা করেছে। আমি বলবো না সেই সরকার বাংলাদেশের শতভাগ আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছে, পারেনি বলেই তো একটু
ছোটখাটো হোক, আন্দোলন তো হয়েছে। আমরা তখনও যদি একটি সুষ্ঠু নির্বাচন হতো, আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2006 সালে আবার নির্বাচিত হতো। কিন্তু দেশি বিদেশি চক্রান্তের কারণে হোক, যেভাবে হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগ্রযাত্রাকে রুখে দিতে গিয়ে 111 সৃষ্টি করা হয়েছে। 111-এর কারণেই আমরা মূলত রাজনৈতিকভাবে পিছনে গেছি, একটা ষড়যন্ত্রের কারণে। এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। ইন্দো প্যাসিফিক রাজনীতিতে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব, ইন্ডিয়া সহ এই 111 সৃষ্টির অন্যতম কারিগর। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালো করেছে বলেই বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠিত থাকতে পেরেছে। বাংলাদেশের জনগণ, অধিকাংশ জনগণ এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি বিশ্বাস রাখে, আস্থা রাখে। তাদের বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে সফল হবে। আশা আকাঙ্ক্ষার কথা বলছেন, কিন্তু 2001 থেকে 6 এর মধ্যে কিন্তু বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এবং হাওয়া ভবনের মতো একটা কেলেঙ্কারি কিন্তু আছে। তো এই সমস্ত বিষয়ে আবারও একই কথা, জনগণের আস্থার একটা ব্যাপার রয়েছে। বর্তমান তরুণ রাজনৈতিক একটি দলও তৈরি হয়েছে, তারাও আপনাদের উপর এই সমস্ত কথাবার্তা বারবার আপনাদের দিকে পয়েন্ট আউট করছে। তো আপনার বক্তব্য কি হবে এক্ষেত্রে? হাওয়া ভবনের কথা যেটা বলা হয়, আসলে 2001 থেকে 2006 আপনি দেখবেন মিডিয়ার স্বাধীনতার কারণে, বিএনপির গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং মুক্ত মিডিয়ার কারণে অবাধে তারেক রহমান এবং হাওয়া ভবন নিয়ে অসংখ্য অপপ্রচার চালানো গিয়েছে। আপনি বাংলাদেশের কোথাও একটা বড় বিল্ডিং উঠলে বলা হতো এটা তারেক রহমান সাহেব মালিক, কোথাও একটা ভালো হোটেল হলে বলা হতো এটা তারেক রহমান সাহেবের। এমন কিছু ছিল না যেটা তারেক রহমানকে নিয়ে বলা হতো না। বাংলাদেশের তখন 1 থেকে 6 পর্যন্ত আপনি পুরনো টক শো গুলো দেখবেন বাংলাদেশের আলোচকরা নির্বিঘ্নে তারেক রহমানকে পার্সেন্টেজ নিচ্ছে বলছে, কিন্তু সেটা আমরা গত 17 বছর দেখিনি। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী পরিবারের, শেখ পরিবারের কারো বিরুদ্ধে টু শব্দটি কেউ করতে পারেনি। শুধুমাত্র একটা চিঠি প্রকাশের কারণে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে দেশ ছাড়া করতে হয়েছে। তার জীবনের ঝুঁকি ছিল, তাকে বাংলাদেশের 64টি জেলায় মামলা দেওয়া হয়েছে। সুতরাং বিএনপির সময় বিএনপির গণতান্ত্রিক চরিত্রের কারণে বিএনপির সমালোচনা অবাধে করা যায়। এখনো দেখেন আপনি 5ই আগস্টের পর যেসব মানুষ আওয়ামী লীগের সময় একটি পোস্ট দিতে ভয় পেত, আওয়ামী লীগের এগেইনস্টে পোস্ট তো দূরের কথা, কেউ পোস্ট দিলে সেখানে একটা কমেন্ট বা লাইক দিতে ভয় পেত, সেসব মানুষ এখন দর্পে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, বিএনপি অমুক করছে। প্রতিদিন আপনি ফেসবুক খুললে দেখবেন অসংখ্য অভিযোগ তারা পোস্ট করছে। এটা তো আমি মনে করি বিএনপির সহনশীলতা, বিএনপির গণতান্ত্রিক চরিত্রের কারণে এটা করা যায়। কিন্তু 2001 থেকে 2006 যদি হাওয়া ভবন বাংলাদেশে এমন কিছু করতো, তাহলে গত 17 বছর শেখ হাসিনা পাগলের মতো সারা বিশ্বে খুঁজেও বিএনপির বিরুদ্ধে কোনো এলিগেশন বা তারেক রহমানের বিরুদ্ধে কোনো এলিগেশন দাঁড় করাতে পারেনি। একটা কথা বলা হয় খাম্বা, হাওয়া ভবন নাকি খাম্বা লিমিটেড কে দিয়ে কাজ করেছে। আপনি যদি পরিসংখ্যান দেখেন 2001 থেকে 2006 পর্যন্ত বাংলাদেশ পিডিবিতে তো এই খাম্বাগুলো নিত, সেখানে মাত্র খাম্বা লিমিটেড থেকে খাম্বা সাপ্লাই করা হয়েছিল 166 কোটি টাকার। অথচ সবচেয়ে বড় কোম্পানি ট্রান্সকপ লিমিটেড, যেটার মালিক কাজী সাহেব, আজকের কাগজের সম্পাদক, তার কোম্পানি প্রায় 550 কোটি টাকার খাম্বা বাংলাদেশ সরকারের কাছে বিক্রি করেছে। সে কথা কেউ বলে না। আজকে যদি 166 কোটি টাকা সরকারি কাজে সাপ্লাই দেওয়ার কারণে যদি সারা বাংলাদেশের মানুষ হাওয়া ভবন নিয়ে সমালোচনা করে, আমরা তো বিগত সরকারের প্রধানমন্ত্রীর মুখে শুনেছি তার কাজের লোকের 400 কোটি টাকার মালিক, সে হেলিকপ্টারে চলাচল করে। সুতরাং আমি মনে করি একটা বৃহৎ ষড়যন্ত্র ছিল 1 থেকে 6। বাংলাদেশের অগ্রযাত্রা শুরু কিন্তু 2001 সাল থেকে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বলেন সবকিছুই অগ্রযাত্রা শুরু হয়েছিল। সেক্ষেত্রে আপনি আসলে 2001 থেকে 6 পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তো সেটা আমি আসছি, এটা কিভাবে হলো। বাংলাদেশ আপনি দুর্নীতিতে চ্যাম্পিয়নের যে ইয়াটা প্রথমবার হয়েছিল কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায়। প্রথম এই 5 বারের মধ্যে প্রথমবার হচ্ছে শেখ হাসিনা, প্রথম দুবার শেখ হাসিনা ক্ষমতাসীন। বিএনপি আসার পর রিপোর্টটা এসেছে। আর
এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে রিপোর্টটা করে এটা হচ্ছে পত্রপত্রিকা এবং মিডিয়ার উপর সার্ভে করে, মিডিয়ার উপর ভিত্তি করে এই রিপোর্টটা করা হয়। আমি তো প্রথমেই বললাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষমতা থাকাকালীন সময়ে অবাধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমালোচনা করা গেছে, যেটা গত সরকারের সময় করা যায়নি। গণতান্ত্রিক পরিবেশ ছিল না, ভয়ভীতি ছিল, গুম খুনের আশঙ্কা ছিল, সত্য কথা বলার সাহস ছিল না, কিন্তু বিএনপির বিরুদ্ধে অবাধে বলা গেছে। আপনি পুরনো টকশো গুলো দেখেন, অবাধে বিএনপির বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, হাওয়া বাবরের বিরুদ্ধে অপপ্রচার গুলো করা গিয়েছে। এইসব পত্রিকার কাটিং এর উপর ভিত্তি করে কিন্তু এই দুর্নীতির ইয়াটা রিপোর্টিংটা হয়, মানে র্যাঙ্কিংটা হয়। সেই কারণে হয়তো বাংলাদেশকে প্রথমে আনা গেছে। আর বাংলাদেশ সত্যিকারের দুর্নীতি কখন হয়েছে সেটা তো আপনি এখন দেখলে বোঝা যায়। একজন মন্ত্রীর 350 বাড়ি শুধু একটা দেশে, লন্ডনের মতো শহরে 200-250 বাড়ি, যেটা আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন, এর আগে অন্য গভর্নমেন্ট যারা ছিল, কোন মন্ত্রীর বিরুদ্ধে, কোন নেতার বিরুদ্ধে এত বড় বড় এলিগেশন গুলো আসেনি। সুতরাং আমি মনে করি অপপ্রচারের কারণে এটা হয়েছে। সে অধম বলি আমি কেন উত্তম হইব না। তো আওয়ামী লীগের সময় দুর্নীতি হয়েছে, এর মানে তো এটা জায়েজ হয়ে যায় না যে বিএনপিও ছোটখাটো দুর্নীতি করবে কিন্তু ছাড় পেয়ে যাবে। তো আমি যখন সরকারের মধ্যে আছি, আমার তত্ত্বাবধানে একটি রাষ্ট্র যখন চলবে, রাষ্ট্রের প্রত্যেকটা বিষয় যেন সুষ্ঠুভাবে চলে, সুন্দরভাবে চলে, দুর্নীতি বিরুদ্ধে কি দুর্নীতিহীন ভাবে কাজ করে, সেটা দেখার দায়িত্ব আমার। তো আপনি কি মনে করেন না যে বিএনপি এই জায়গায় 2001 থেকে 2006 এই সময় আসলে গাফিলতি দেখিয়েছে বলেই এমনটি হয়েছে? না না, আমি তো প্রথমে বললাম গাফিলতির ব্যাপারটা ছিল না। আমাদের গভর্নমেন্ট 1 থেকে 6 যথেষ্ট পরিমাণ আন্তরিকতার সহিত, সততার সহিত রাষ্ট্র পরিচালনা করেছে, যে কারণে আওয়ামী লীগ সরকার বিগত 15-16 বছর আপ্রাণ চেষ্টা করেও কোনো একটা মামলা বিএনপির বিরুদ্ধে দাঁড় করাতে পারেনি। একটা মামলাও দাঁড় করাতে পারে। আপনি খোঁজ নিয়ে দেখেন, তারেক রহমানকে শুধু জামিন মারিয়ে ফেলা ছাড়া সব ধরনের চেষ্টা করা হয়েছে, কোথাও কোনো কিছু প্রমাণ হয়নি। সুতরাং আমি মনে করি এই অপপ্রচারটা ধীরে ধীরে মানুষ বুঝতে পেরেছে বলেই বিগত সময়ে এদেশের মানুষ বিএনপির প্রতি আকৃষ্ট হয়েছে। এই সরকারের আপ্রাণ চেষ্টার পরও বিএনপিকে ভাঙতে পারেনি, বিএনপির একজন নেতাকেও দলছুট করতে পারেনি। আচ্ছা, আপনি বলছিলেন যে বর্তমানে আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে করে গণপ্রতিনিধিদের কিংবা এই যে টিভি চ্যানেলগুলোকে যেভাবে করে আপনার নিয়ন্ত্রণ করা হতো, 5 আগস্টের পর ওইভাবে করে নিয়ন্ত্রণ করা হচ্ছে না। তার মানে কি এমনটি যে বর্তমানে আসলে সরকার বিএনপির আশ্রিত, অলরেডি কিন্তু এনসিপি থেকে হোক কিংবা জুলাই পরবর্তী যে রাজনৈতিক সংগঠনগুলো প্রতিষ্ঠিত হয়েছে, তারা কিন্তু অলরেডি দাবি করছে যে বর্তমান সরকার অনেকটা বিএনপি আশ্রিত এবং এনসিপি সেখানের মধ্যে, কিংবা জুলাইয়ের পরবর্তীতে যে রাজনৈতিক দলগুলো গঠিত হয়েছে তারা সেখানের মধ্যে বিরোধী দলের ভূমিকা পালন করছে। আমার তো মনে হয় আপনার প্রশ্নটা একদম উল্টায়। এই সরকার যখন গঠন করা হয়েছে, 8 তারিখ 9 তারিখ মনে হয় সরকার শপথ গ্রহণ করেছে, এরপর থেকে বিএনপি অলমোস্ট বিরোধী দলের কাতারে চলে গিয়েছিল। একটি রাজনৈতিক দল, ইসলামী রাজনৈতিক দল, যে দলটি ভোট বাংলাদেশে কখনো 5%, 6% উপরে ছিল না, তারা এবং নতুন গঠিত স্টুডেন্টদের দল এনসিপি, এদের বিশাল একটা প্রপাগান্ডা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এগেস্টে ছিল এবং এই সরকার অনেকটা তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছিল এবং তারা এমন কিছু কাজ করতে চেয়েছে যেটা দেশের আপামর জনগণের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ ছিল না। অনেকগুলো কাজ যেখানে বিএনপি রাষ্ট্রের সর্ববৃহৎ দল হিসেবে রাষ্ট্রের পক্ষে ভূমিকা রেখেছে, জনগণের পক্ষে ভূমিকা রেখেছে। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এই সরকার বাধ্য হয়েছে যখন দেখতে পেরেছে যে তাদের জনপ্রিয়তা একদম শূন্যের কোটায় চলে যাচ্ছে, তাদের কর্মকাণ্ড জনগণ ভালোভাবে নিচ্ছে না, তখনই লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের পর আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে তারা ঠিক পথে যাচ্ছে, তারা একটা নির্বাচনের পথে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন এই লন্ডন বৈঠকের আগে আমরা বলতে শুনেছি ডক্টর ইউনূস সরকারকে 5 বছরের জন্য চাই, কেউ কেউ বলেছে আজীবন চাই, উনি যতদিন বেঁচে থাকবে ততদিন রাষ্ট্র পরিচালনা করবে, এই ধরনের হাজারো কথা আমরা শুনেছি। কিন্তু একটা তত্ত্বাবধায়ক বলেন বা অন্তর্বর্তী বলেন, এই সরকারটার দায়িত্ব হচ্ছে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, তার প্রথম কাজ হচ্ছে সেটা। এবং সংস্কারের যে বিষয়টা বলা হচ্ছে, আমরা গত 7-8 মাস কিন্তু কোন ধরনের উল্লেখযোগ্য সংস্কারের
দিকে আমরা দেশকে ধাবিত হতে দেখিনি। এখন যেভাবে প্রতিদিন এই যে গতকালও আজকেও মিটিং হলো, সব অনেকগুলো দল, বাংলাদেশের প্রায় সব দল একটা ঐক্যমতের মধ্যে মোটামুটি পৌঁছে গেছে একটা। আর আমাদের দল তো আজ থেকে শেখ হাসিনা সরকারের পতনে 3 বছর আগে থেকেই সংস্কারের 31 দফা দিয়েছে। অর্থাৎ আপনারা বলতে চাইছেন যে বর্তমানে বিএনপি বিরোধী দল হিসেবেই ভূমিকা রাখছে, বর্তমানে সরকারের সাথে আসলে যে তাদের যে সম্পর্কের কথা বলা হচ্ছে তা অনেকটা মিথ্যা, এমনটি বলতে চাচ্ছেন? না, আমি সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পক্ষে কথা বলছে, জনগণের পক্ষে কথা বলছে। যখনই দেখা যাচ্ছে সরকারের সিদ্ধান্ত জনগণের বাইরে যাচ্ছে, তখন সরকার বিএনপি সেখানে হস্তক্ষেপ করছে। বর্তমান সরকারের কোন একটা অর্জনকে আপনারা আপনাদের অর্জন হিসেবে বলছেন কিনা? আমরা কিন্তু কখনো দাবি করি না। সরকারের ক্ষেত্রে একটু আগে আপনি বললেন যে বর্তমানে গণমাধ্যমগুলো একদম শান্তিতে তারা তাদের মতামত প্রকাশ করতে পারছে, এটা তো আসলে বর্তমান সরকারের অর্জন, এটা বিএনপির অর্জন না। এটা বর্তমান সরকারের অর্জন বলার, যে সরকার আসতো তারই অর্জন, যেহেতু এখন কেউ হস্তক্ষেপ করার কেউ নেই। মিডিয়াতে আপনি তথ্য মন্ত্রণালয় থেকেই তো সবকিছু নিয়ন্ত্রণ করা হয়, সেই নিয়ন্ত্রণটা যেহেতু উঠে গেছে, অনেকটা উঠে গেছে, সেই কারণে মিডিয়া অনেকটা স্বাধীনভাবে কাজ করতে পারছে। অনেক তাদের বর্তমানে যথেষ্ট ক্ষমতাধর হওয়া সত্ত্বেও আপনারা সেখানে হস্তক্ষেপ করছেন না। আমাদের তো হস্তক্ষেপ করছে না, আপনারা তো দেখছেনই। আচ্ছা, শুকরিয়া। 1971-এ কিন্তু জামাতের একটা বড়সড় আপনার ভুল ভূমিকা ছিল, যেটার কারণে এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদেরকে তিরস্কার করে থাকে, এবং আপনারাও স্বাধীনতা সপক্ষের একটা শক্তি সেভাবে আপনারা বলে থাকেন। কিন্তু আপনারা এর আগে কে করেছে করেনি সেদিকে আমি যাব না, আমি শুধুমাত্র বিএনপি নিয়ে কথা বলবো। যে বিএনপি কিন্তু 71-এ জামাতের এই ভূমিকার পরও এক প্রকার আপনি বলেছেন যে কি তাদের 5% 5 থেকে 6% তাদের ভোট আছে, এর বেশি কিন্তু তাদের ভোট নেই। এই ভোট নিয়ে আসলে সংসদে যাওয়া তো সম্ভব না। তো সেই জায়গায় বিএনপি কিন্তু নিজের হাত ধরে জামাতকে এক প্রকার সংসদে নিয়ে গিয়েছে, এখন আবার এসে জামাতের বিরোধিতা মাঠ পর্যায়ে করছে। তো রাজনীতিতে আসলে শেষ কথা বলতে কিছু নেই। এক সময় যে আপনার বন্ধু ছিল, বর্তমানে সে আপনার শত্রু, আবার সে বন্ধু হতে পারে। তো ভবিষ্যতে আসলে এই ধরনের আবার বন্ধু হওয়ার সম্ভাবনা কেমন, এবং বর্তমানে আসলে কেন আপনারা তাদের থেকে সরে এসেছেন? আসলে আপনাদের এই জিনিসটা প্রেক্ষাপটটা বুঝতে হবে। বাংলাদেশের রাজনীতিতে আপনি জামাতের সাথে বিএনপি ঐক্য করার আগে কিন্তু 1996 সালের আন্দোলনের আগে আওয়ামী লীগ কিন্তু জামাতের সাথে যুগপৎ আন্দোলন করে বিএনপি সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, আন্দোলন করেছিল। সরাসরি আপনি অনেক ফুটেজ পাবেন, মতিউর রহমান নিজামী, শেখ হাসিনা, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ তৎকালীন বিরোধী দলের সবাই মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবং আমরা 96 সালে দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল 115টি আসন পেয়েছিল, আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। সেখানে আপনার প্রায় 60 থেকে 65টা আসনে ভোটের ব্যবধান ছিল 50 থেকে মাত্র 2000 বা 2500-এর মধ্যে। এই সামান্য ব্যবধানের কারণে আমরা বিরোধী দল আমাদের চলে যেতে হয়েছে। যে কারণে ভোটের রাজনীতির কারণে বাংলাদেশে ঐক্যগুলো হয়। পরবর্তীতে আমরা জামাত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়েছি, যাতে এই মাইনাস ভোট যেগুলা খুব অল্প সংখ্যক ব্যবধানে আমরা হেরেছিলাম, ওইগুলোতে যাতে ঐক্যবদ্ধভাবে আমরা লাভবান হতে পারি। সেখানে দেখেন 96-তে তারা কিন্তু জামাত সিট পেয়েছিল মাত্র 2টা কি 3টা সিট পেয়েছিল। তো ঐক্যের কারণে আমরা 2001-এ যেমন আমরাও বেশি আসন জয়লাভ করেছি, তারাও লাভবান হয়েছে। আমি মনে করি সে ঐক্যটা আদর্শিক ঐক্য ছিল না, ঐক্যটা হচ্ছে একটা নির্বাচনী ঐক্য। নির্বাচনী বৈতরণী পালনের জন্য আওয়ামী লীগও যেটা করেছে, আমরাও সেটা করেছি, এর বাইরে আর কিছুই না। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।